বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং ভালো পড়াশোনা করছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ নাসিমা খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের পড়াবো বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় চতুর্থ, কোম্পানি ও ঔপনিবেশিক শাসন আমল। প্রথমে আমরা দেখব কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স একটি বাণিজ্যিক সংগঠন ছিল। এই সংগঠনটি 1599 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে অনুমোদন প্রার্থনা করে। এই সংগঠনকে রানী এলিজাবেথ 1600 খ্রিস্টাব্দে প্রাচ্য দেশে 15 বছরের জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্যের সনদ প্রদান করে। এই সংগঠনটি পরবর্তীকালে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত লাভ করে। এই কোম্পানির সদস্য সংখ্যা ছিল 218 জন এবং এই সংগঠনের সদস্যরা মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় তারা বণিকের বেশে ভারতীয় উপমহাদেশে আগমন করে, এইটি তোমরা জানো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন করেছিল 1633 খ্রিস্টাব্দে। তারা এই বাণিজ্য কুঠি সর্বপ্রথম তারা উপমহাদেশে স্থাপন করেছিল এবং বাংলায় যে ইংরেজ শাসন তারা প্রতিষ্ঠিত করেছিল, এই ইংরেজ শাসন কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে ইংরেজ বণিকদের সুচতুর পরিকল্পনা এবং বাংলার নবাবদের বিশ্বাসঘাতকতার ফলেই তাদের ব্যবসা বাণিজ্যের পথ সুগম হয়েছিল, এইটি আমরা বলতে পারি। এবং আমরা বলতে পারি যে তারা কি করেছিল, তাদের শুধু যে ব্যবসা বাণিজ্যের পথ তারা যে সুগম করেছিল তা না, তারা রাজনৈতিক প্রভুত্ব কায়েম করতেও সক্ষম হয়েছিল। 1633 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তারা হরিহরপুরে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। এরপর 1651 খ্রিস্টাব্দে তারা হুগলি শহরে এসে তারা আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, এটি তোমাদের আমি আগেও বলেছিলাম। এবং এই সময় বাংলার সুবাদার ছিলেন শাহজাদা শাহ সুজা। তিনি কি করেছিলেন, তিনি কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার একটা অনুমতি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তারা মাত্র বার্ষিক 3000 টাকা কর দেবে এবং এই বার্ষিক 3000 টাকা রাজস্ব দেওয়ার বিনিময়ে তারা কি করেছিল, ব্যবসা বাণিজ্য করার সুযোগ লাভ করেছিল এবং অল্প সময়ের মধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করতে সক্ষম হয়েছিল। আমরা বলতে পারি 1658 খ্রিস্টাব্দে তারা কাশিমবাজারে কুঠি স্থাপন করেছিল। একই সময়ে তারা পাটনাতে কুঠি স্থাপন করেছিল এবং 1688 সালে এই সময় এসে তারা ঢাকা রাজমহল এবং মালদহ জেলায় তারা কুঠি স্থাপন করেছিল। এইভাবে 1680 খ্রিস্টাব্দে এসে তারা সমগ্র বাংলায় তাদের অধীনে নিয়ে এসেছিল। দ্রুত তারা তাদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়েছিল এবং 1698 খ্রিস্টাব্দে কোম্পানি কলকাতা, সুরাট এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি লাভ করতে তারা সক্ষম হয়েছিল। কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল এগুলো সুরক্ষা করার জন্য তৎকালীন রাজা উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ তারা নির্মাণ করেছিল। কথিত আছে যে, আমরা বলতে পারি একটা গল্প আমরা জানি যে ইংরেজ চিকিৎসক ডাক্তার হ্যামিল্টন তিনি কি করেছিলেন, মুঘল সম্রাট ফরুক শিয়ারকে এক কঠিন রোগ থেকে বা ব্যাধি থেকে মুক্ত করেছিলেন এবং মুঘল সম্রাট সন্তুষ্ট হয়ে কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে তিনি এক ফরমান দিয়েছিলেন। এই ফরমানটা দিয়েছিলেন এবং এই ফরমান যে তাদেরকে দিয়েছিলেন, ইতিহাসে এই ফরমানটা মহাসনদ নামে পরিচিত ছিল এবং এই ফরমান বলে ইংরেজরা যে সুবিধাগুলো ভোগ করেছিল আমরা সেগুলো একটু বলবো। প্রথমে তারা কি করেছিল, বার্ষিক 3000 টাকা কর তারা মুঘল দরবার পরিশোধ করার বিনিময়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, এইটি তারা করেছিলেন।
আর দ্বিতীয়ত তারা কি করবে, বিনা শুল্কে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, এর জন্য কোনো শুল্ক বা কর তাদেরকে দিতে হবে না। আর তৃতীয় যেটি ছিল, কোম্পানিকে কলকাতা সংলগ্ন যে গ্রামগুলো ছিল এগুলো ক্রয় করে তারা কলকাতার জমিদারি লাভ করতে তারা তারা জমিদারগুলোকে কলকাতার অধীনে আনা হবে, এরকম তারা দিয়েছিল। এবং কোম্পানিকে বাণিজ্য মালামাল চলাচলে বাধা সৃষ্টি কিংবা অতিরিক্ত কর ধার্য না করার জন্য বাংলার নবাবকে নির্দেশ দেওয়া হয়েছিল, যারা অতিরিক্ত হারে কর ধার্য করতে তারা না পারে। এবং কোম্পানিকে সুরাট যে বন্দরটা আছে এই বন্দরে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি তারা দিয়েছিল। এবং এখানে বাংলার নবাব বারবার বাধা দিয়েছিলেন। বাংলার নবাবের প্রচণ্ড বাধা সত্ত্বেও কোম্পানি তাদের বাণিজ্য সম্প্রসারণ করতে থাকে, বাড়াতে থাকে। এবং সুজাউদ্দিন ও নবাব আলীবর্দী খাঁর আমলে মূলত ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটতে শুরু করেছিল, এটি আমরা বলতে পারি। আলীবর্দী খাঁ ইংরেজদের সবসময় তোষামত করে চলতেন, এইটি আমরা জানি। এবং সিরাজের সাথে যখন আলীবর্দী খাঁর মৃত্যুর পর যখন নবাব সিরাজদৌল্লা বাংলার নবাব হয়েছিলেন, তখন যখন বাংলার নবাবের সাথে সিরাজদৌল্লার সাথে ইংরেজদের বিরোধ বাঁধলো, সেই বিরোধের জের ধরেই মূলত কি হয়েছিল, পলাশী যুদ্ধ হইল। পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজরা নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে তারা পুরো বাংলায় ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। এখানে আমরা যেটি দেখব, কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কেন এই পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা এই কারণগুলো ধারাবাহিকভাবে একটু দেখব। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এটি আমরা বলেছি। তো আসলে কেন যুদ্ধটা হয়েছিল আমরা সংক্ষেপে দুই একটি কারণ বলে আমরা সরাসরি পরবর্তী টপিকসে চলে যাব। প্রথমে যেই কারণটি ছিল, মন্ত্রীবর্গের ষড়যন্ত্রের কারণেই মূলত পলাশী যুদ্ধটা হয়েছিল। দ্বিতীয় যেটি বলতে পারি, ঘসেটি বেগম এবং শওকত জংয়ের ষড়যন্ত্রের কারণেই এই যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজিত হতে হয়েছিল। এবং আরও একটি কারণের মধ্যে আমরা বলতে পারি, নবাবের আদেশ অমান্য করে ফরাসি এবং ইংরেজরা দুর্গ নির্মাণ শুরু করে দিয়েছিল, কিন্তু নবাব যখন তাদেরকে দুর্গ নির্মাণ করতে নিষেধ করলেন, তখন ফরাসিরা কি করেছিল, দুর্গ নির্মাণ কার্য স্থগিত করে রেখেছিলেন। কিন্তু ইংরেজরা নবাবের কথা অগ্রাহ্য করে তারা দুর্গ নির্মাণ কার্য চালিয়ে গিয়েছিলেন। এর ফলে কিন্তু নবাবের সাথে ইংরেজদের বিরোধটা চরম আকার ধারণ করেছিল। আর একটু বলতে পারি ইংরেজগণ কর্তৃক যে রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর ধন সম্পদ নিয়ে কলকাতা আশ্রয় গ্রহণ করেছিলেন। এর ফলে কি হয়েছিল, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার কারণে তাদের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। আরেকটি কারণ আমরা বলতে পারি যে অন্ধকূপ হত্যার কাল্পনিক কাহিনী, একটা গল্প আমি তোমাদের বলেছিলাম যে অন্ধকূপ হত্যায় প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক হলওয়েল, তিনি কোনো ঐতিহাসিক যদিও তার এই ঘটনাটাকে ভিত্তিহীন মিথ্যা বলেছেন, আবার তিনি বলেছেন যে ছোট্ট একটি কামরায়, যে কামরা ছিল 18 একদিকে 18 ইঞ্চি একদিকে 14 ইঞ্চি, ছোট্ট একটা কামরায় 146 জন ইংরেজ বন্দীকে আটকে রাখা হয়েছিল এবং 123 জনই সেখানে মারা গিয়েছিল। এই যে তাদের এই ছোট্ট একটা ঘটনা, কাল্পনিক যে একটা কাহিনী, এই ঘটনাটাও পলাশী যুদ্ধের একটি কারণ হিসেবে কাজ করেছিল। তো আসলে পলাশীর যুদ্ধ আমরা এটা এই কারণে হয়েছিল। এবং পলাশী যুদ্ধের ফলটা কি দাঁড়িয়েছিল আমরা ছোট্ট দুইটি কথাই তোমাদের সামনে বলে আমরা অন্য জায়গায় চলে যাব। তো এখানে পলাশী যুদ্ধের ফলের মধ্যে যেটি আসে সেটি স্বাভাবিক কারণে নবাব ক্ষমতাচ্যুত হয়েছিলেন, ইংরেজরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, এইটি আমরা বলতে পারি। তো এখানে নবাবের পতন, ইংরেজদের শাসন ক্ষমতা গ্রহণ, এইটি তাহলে প্রথম ফল হিসেবে আমরা পেয়ে থাকি। দ্বিতীয় যেটি হয়েছিল, মির্জাপুর নামে মাত্র বাংলার নবাব হয়েছিলেন, মূলত ইংরেজদের হাতে সব ক্ষমতা ছিল। আর তৃতীয় যেটি আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, এই পলাশী যুদ্ধের ফলে অর্থনৈতিক প্রতিক্রিয়া তাদের মধ্যে দেখা দিয়েছিল। ইংরেজ শক্তি জয়লাভ হলেও দেশীয় বণিকদের সমাধি এখানে রচিত হয়েছিল এবং
এই পলাশী যুদ্ধের ফলে কিন্তু মধ্যযুগের অবসান ঘটেছিল এবং আধুনিক যুগের শুভ সূচনা হয়েছিল। আমরা বলতে পারি তোমরা জানো যে বখতিয়ারখলজি বঙ্গবিজয়ের মধ্য দিয়ে মধ্যযুগের সূচনা হয়েছিল এবং আমরা এই কথাটাও বলতে পারি যে মূলত পলাশী যুদ্ধের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়ে আধুনিক যুগের সূচনা হয়েছিল, এটি আমরা বলতে পারি। তো এই হচ্ছে পলাশী যুদ্ধের ছোট্ট একটি ঘটনা। এখন আমরা যেটি বলবো কোম্পানির কাছ থেকে কিভাবে তারা দেওয়ানি লাভ করেছিলেন, আমরা এই ঘটনাটা এখন ধারাবাহিকভাবে দেখব। এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধে যখন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, তখন রবার্ট ক্লাইভকে ব্রিটিশ কর্তৃপক্ষ 1757 সালে বাংলার গভর্নর নিয়োগ দিয়েছিলেন। 3 বছর গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালীন সময় শুধু বাংলাতে নয়, দক্ষিণ ভারতেও তিনি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। লর্ড ক্লাইভ 1757 সালের 26 জুন মীর জাফরকে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হিসেবে তিনি কি করেছিলেন? আসীন করেছিলেন। তবে প্রকৃত ক্ষমতা লর্ড ক্লাইভের নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং মীর জাফর ইংরেজদের হাতে পুতুলে পরিণত হয়েছিলেন। এইভাবেই মীর জাফর সিংহাসন লাভ করার পর কতিপয় প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের মধ্যে বিহারের শাসনকর্তা রাজা রাম রামায়ণ, মেদিনীপুরের শাসনকর্তা রাম সিংহ, পূর্ণিয়ার শাসনকর্তা হাজির আলী অন্যতম ছিলেন। রবার্ট ক্লাইভের হস্তক্ষেপের ফলে তাদের বিদ্রোহ দমন হয় এবং ইংরেজদের বারবার যে হস্তক্ষেপের ফলে বাংলা ইংরেজদের প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং নবাব মীর জাফরের সাথে লর্ড ক্লাইভের গোপন চুক্তি অনুযায়ী মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24 পরগনার জমিদারি প্রদান করেন এবং লর্ড ক্লাইভ পলাশীর যুদ্ধে বিজয় পুরস্কার স্বরূপ মীর জাফরের নিকট হইতে 2,34,000 পাউন্ড সমমূল্যে প্রায় 35,10,000 টাকা আত্মসাৎ করে ইংল্যান্ডের একজন অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তিনি পরিচিত হয়েছিলেন এবং নবাব মীর জাফর তার সিংহাসন রক্ষার জন্য ইংরেজ সৈন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং 1759 সালে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বিহার আক্রমণ করেন এবং ইংরেজ সৈন্যদল মীর জাফরকে তখন রক্ষা করেন এবং মীর জাফর লর্ড ক্লাইভের প্রতি এতটা অনুগত ছিল যে তাকে ক্লাইভের গর্দব নামে অভিহিত করা হয়েছিল এবং লর্ড ক্লাইভ 1760 সালে ইংল্যান্ড চলে যান এবং ভেন্সিস্টাডকে বাংলার গভর্নর নিযুক্ত করেন এবং মীর জাফরের সাথে ভেন্সিস্টাডের মতবিরোধ দেখা দিয়েছিল। এই সময় ইংরেজরা মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলা, বিহার এবং উড়িষ্যা নবাব করে বসিয়েছিলেন এবং মীর কাসিম গোপন চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজদের বকেয়া পাওনা পরিশোধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং মেদিনীপুর, বর্ধমান, চট্টগ্রাম জেলার 3টি জমিদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ন্যস্ত করেছিলেন এবং মীর কাসিম স্বাধীনচেতা লোক ছিলেন, তাই অল্প কিছুদিনের মধ্যেই ইংরেজদের সাথে নবাব মীর কাসিমের বিরোধ দেখা দেয়। ইংরেজদের সাথে মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা দ্বিতীয় বাহাদুর শাহ তাদের সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিল। এখানে বক্সারের যুদ্ধের কথা আমরা যেটি বললাম, এই যুদ্ধটা 1764 সালে হয়েছিল, আমরা এটা বলতে পারি। এই বক্সার নামক প্রান্তে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে কি করেছিল? বক্সারের যুদ্ধে এসে আমাদের বলতে পারি ইংরেজদের নিকট তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং বক্সারের যুদ্ধের পূর্বে ইংরেজরা মীর জাফরকে দ্বিতীয়বার বাংলার নবাব হিসেবে ঘোষণা করেন এবং অনেক আর্থিক সুযোগ সুবিধা প্রদান করেন। মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নজমউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন এবং নজমউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অপমানকর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি শর্তানুযায়ী বাংলার পূর্ণ শাসন ক্ষমতা নবাবের নিকট থেকে নিয়ে নাইবি নাজিম নামক একজন মন্ত্রীর নিকট অর্পণ করা হয়েছিল এবং নাইবি নাজিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মনোনয়ন পেতেন এবং কোম্পানির অনুমতি ছাড়া নাইবি নাজিম অপসারণ করা যেত না। ফলে প্রকৃত ক্ষমতা নবাবের নিকট থেকে চলে যায়। নবাব শুধু একজন উপাধির সর্বস্ব নবাবে পরিণত হয়েছিলেন এবং রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে এলাহাবাদ অযোধ্যা নবাবের সাথে একটি চুক্তি সন্ধি করেন এবং এই সন্ধিটাই এলাহাবাদের সন্ধি নামে পরিচিত ছিল এবং এই সন্ধিতে যেটি বলা হয়েছিল নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দিতে হবে, বিনিময়ে নবাব সুজাউদ্দৌলা 50 লক্ষ টাকা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে স্বীকার করেন এবং নবাব কোম্পানিকে কোরা এলাহাবাদ অঞ্চল প্রদান করেন এবং বেনারসের রাজা জলবন্ত সিংহকে নবাব তার জমিদারি ফিরিয়ে দেন। অযোধ্যা নবাবের সাথে কোম্পানির একটি সাময়িক চুক্তি স্থাপিত হয় এবং লর্ড ক্লাইভ দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধির যে কয়টি কারণ আমরা বলতে পারি: দ্বিতীয় সম্রাটের ক্ষমতা মর্যাদা স্বীকার করে নেওয়া হয়েছিল, কোম্পানি কোরা এলাহাবাদ প্রদেশ
সম্রাটকে প্রদান করেছিল। সম্রাটের বিনিময় স্বরূপ কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি স্থায়ীভাবে প্রদান করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখান থেকে দেওয়ানি পেয়েছিল এবং তারা দেওয়ানি পেয়ে বাংলার ক্ষমতা করার উপযুক্ত তাদের লোকবল ছিল না। রাজস্ব আদায়ের জন্য প্রয়োজনীয় রেকর্ড বা কাগজপত্র তাদের কাছে ছিল না। লর্ড ক্লাইভ রাজস্ব আদায়ের দায়িত্ব নাইবি নাজিম রেজা খানকে এবং বিহারের সীতাব রায়কে প্রদান করেছিলেন। রেজা খান আমিল এবং জমিদারদের সহায়তায় রাজস্ব আদায়ের ব্যবস্থা করেছিলেন এবং ইংরেজ প্রেসিডেন্ট সাইর কক্সের পরে রবার্ট বেচার রেজার খান, সীতা রায় এবং তাদের সহকর্মীদের নিকট থেকে রাজস্ব বুঝে নেওয়ার দায়িত্ব পান। রেজা খানকে সহযোগিতা করার জন্য ক্লাইভ রায় এবং জগৎ শেঠকে তার সহযোগী হিসেবে নিয়োগ দেন। এই সকল বন্দোবস্তের দ্বারা ক্লাইভ বাংলায় দেওয়ানি প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা দেখব বাংলায় যে করেছিলেন। এখন আমরা দেখব বাংলায় দ্বৈত শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আসলে দ্বৈত শাসন বলতে আমরা বুঝে থাকি দুজন ব্যক্তির শাসন ব্যবস্থাকে। এখানে রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থায় নবাবের নিকট অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলাগুলো ছিল, যে হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, এগুলো নবাবের হাতে থাকতো। আর রাজস্ব সংক্রান্ত অর্থ, আয় ব্যয়, টাকা পয়সা, এইগুলো সব কিছু থাকতো কোম্পানির হাতে। শাসন ব্যবস্থার এই যে দ্বিমুখী নীতি, এই নীতিটাই ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত ছিল। এখানে আমরা বলতে পারি যে আর্থিক টাকা পয়সা সবকিছুই কোম্পানির হাতে, কিন্তু শাসন সংক্রান্ত প্রশাসনিক বিষয়টি শুধু নবাবের হাতে ছিল। আমরা এটা স্পষ্ট করে বলিয়ে দিয়েছি। কিন্তু এর ফলে যেটি হয়েছিল, দেওয়ানি লাভ কোম্পানির নিকট থেকে এক বিরাট রাজনৈতিক অর্জন ছিল বলে আমরা মনে করতে পারি। কিন্তু রবার্ট ক্লাইভ এই সময় বুঝতে পেরেছিলেন, তিনি জানতে পেরেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা হতে যে রাজস্ব পাওয়া যাবে তা পরিমাণে বিপুল হবে, এত বেশি হবে যে এটা দিয়ে বাদশা এবং নবাবদের বেতন ভাতা, সামরিক বেসামরিক কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার পরেও কোম্পানির নিকট 12 কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। এটি রবার্ট ক্লাইভ বুঝতে পেরেছিলেন। এর ফলে রবার্ট ক্লাইভ আরও তিনি বুঝতে পেরেছিলেন যে উদ্বৃত্ত টাকা যেটি, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনিয়োগ করলে তাদের জন্য যথেষ্ট হবে। ফলে কোম্পানিকে ইউরোপ থেকে আর পুঁজি আনতে হবে না এবং তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবে এবং স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। এর ফলে তারা কি করেছিল, সজোর দেওয়ানি লাভের পর কোম্পানিকে তারা আর্থিক সচ্ছলতা, তারপরে আমরা বলতে পারি সকল সুযোগ সুবিধা, এগুলো তারা তাদের প্রভুত্ব কায়েম করতে সক্ষম হয়েছিল। কিন্তু এর ফলে হয়েছিল কি, অতিরিক্ত হারে কোম্পানির লোক তাদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল, শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল, এইভাবে করেছিল। দেওয়ানি লাভ কোম্পানিকে দেয় আর্থিক সচ্ছলতা, বাণিজ্যিক সুযোগ সুবিধা এবং রাজনৈতিক আধিপত্য। পূর্বেকার দেওয়ানি এবং কোম্পানির দেওয়ানির মধ্যে বিশাল পার্থক্য ছিল, যা সকলের নিকট দ্বৈত শাসন হিসেবে পরিচিত ছিল। মুঘলরা প্রাদেশিক দেওয়ান পরিচালনার জন্য জমিদার তালুকদার নিয়োগ করতেন এবং এসব জমিদার ও তালুকদারদের উপর নির্দেশ থাকতো যে কৃষক শ্রেণীর কৃষির উন্নতিতে মনোনিবেশ করো। ভূমি বন্দোবস্ত, রাজস্ব সংগ্রহ, বিচার সবই ছিল দেওয়ানের দায়িত্ব। কিন্তু কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন তাদের লক্ষ্য ছিল কী করে প্রতি বছর রাজস্ব বৃদ্ধি করা যায় এবং কম খরচে বেশি রাজস্ব আদায় ছিল কোম্পানির মূল উদ্দেশ্য। এবং রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানান যে এই কোম্পানি কর্তৃক দেওয়ানি গ্রহণ করা হলেও দেওয়ানির সার্বিক দায়িত্ব থাকবে এবং দেশীয় আমলা ও রাজন্যবর্গের ওপর, তবে সর্বময় ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। কোম্পানি শুধু যে কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে তা নয়, তারা সরাসরি শাসনের জন্য যে লোকবলের প্রয়োজন ছিল তা কোম্পানির ছিল না। তাছাড়া ভাষা, আইন কানুন সম্পর্কে কোম্পানি কর্মচারীদের ধারণা না থাকায় সরাসরি রাজস্ব গ্রহণ করা ছিল কোম্পানির জন্য বিপদজনক। এই কারণে লর্ড ক্লাইভ বুদ্ধি করে দেওয়ানির সমস্ত শাসনকর্তার ভার নবাবের ওপর ছেড়ে দিয়েছিলেন। কোম্পানি শুধু কেন্দ্রভাবে তত্ত্বাবধান করত, কিন্তু মূলত শাসনকর্তারাই সব কিছু দেখাশোনা করতো এবং কোম্পানির কর্মচারীরা প্রথম দিকে রাজস্ব আদায়ের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতো না। এবং 1767 সালে লর্ড ক্লাইভ স্বদেশ প্রত্যাবর্তন করলে দ্বৈত শাসন ব্যবস্থার ফাটল ধরে এবং কোম্পানির কর্মচারী এবং গমস্তা যারা ছিলেন তারা লুণ্ঠন রীতি গ্রহণ করলে দেশের অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। কোম্পানি কর্মচারী গমস্তা বিভিন্ন দ্রব্যের উপর একচেটিয়া ব্যবসা স্থাপন করে। তাছাড়া বলপূর্বক অল্প মূল্যে দ্রব্যাদি ক্রয় করে অধিক মূল্যে তারা বিক্রয় করে দেশীয় ব্যবসায়ীদের বিভিন্নভাবে উৎপীড়ন করতে থাকে, কিন্তু কোম্পানি তার প্রতিবাদে কোনো প্রতিকার করেনি। কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসায়ী এবং যে অত্যাচারের কারণে অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অপরদিকে রাজস্ব বৃদ্ধির ফলে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্ব আদায়ের পর হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। রেজা খান অভিযোগ করেন যে নবাব
আলিবর্দী খান আমলে পুরুলিয়া জেলা থেকে প্রতি বছর 4 লক্ষ টাকা রাজস্ব আদায় করা হতো, অথচ 1769 সালে তা বৃদ্ধি করে 25 লক্ষ টাকা উন্নতি করা হয়েছিল। এইভাবে অতিরিক্ত অর্থ রাজস্ব আদায় করতে গিয়ে রেজা খানকে বাধ্য হয়ে রাজস্ব সংগ্রহে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। ফলে অনেক লোক বাধ্য হয়ে ব্যবসা বাণিজ্য পরিবর্তন করে অন্যত্র পলায়ন করা শুরু করে। রেজা খান কোম্পানিকে হুঁশিয়ারি করে দেন যে কোম্পানি যদি শোষণ নীতি পরিহার না করে তাহলে অচিরে দেশে একটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। রেজা খানের এই হুঁশিয়ারি সত্ত্বেও কোম্পানি তখন অর্থনৈতিক বিপর্যয় রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করে, বরং কোম্পানির কর্মচারীরা আগের মতোই শোষণ এবং অত্যাচার চালাতে থাকে এবং 1769 সালের শেষের দিকে মহা বিপর্যয় শুরু হয়েছিল। 1768 সালে বৃষ্টির অভাবে ভালো ফসল হয়নি। পরে 8 মাস কোনো বৃষ্টি না হয় মাঠঘাট সব শুকিয়ে চৌচির হয়ে যায়। এই খরায় ক্রমশ শস্য বিনষ্ট হয়ে যায়। ফলে 1770 সালে এক দুর্ভিক্ষ দেখা দেয়। 1770 সালে এই দুর্ভিক্ষে আমরা যেটি দেখতে পাই, চারিদিকে শুধু হাহাকার ছিল, মৃত্যু ছিল। এটা বাংলা 1176 সালে হয়েছিল বলে এই দুর্ভিক্ষকে 76-এর মনন্তর বলা হয়ে থাকে। এই দুর্ভিক্ষে যেটি হয়েছিল, একদিকে ফসল হয়নি, অন্যদিকে হচ্ছে হচ্ছে অনাবৃষ্টির কারণে যে ফসল খুব কম হয়েছিল। মানুষ এমন খারাপ অবস্থায় পৌঁছিয়েছিল যে মানুষ নিজেরাই মানুষের মাংস খেতে শুরু করেছিল, খাদ্যাভাব দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এটা আমরা বলতে পারি অনাহারজনিত কারণে। আমরা বলতে পারি সেই সময় প্রতি 16 জনে 6 জন লোক মারা গিয়েছিল। এটি আমরা পরিসংখ্যানে উল্লেখ করতে পারি। এবং সেই সময় বিভিন্ন জেলায় লঙ্গরখানা খোলা হয়েছিল, কিন্তু যে লঙ্গরখানা সেখানে খোলা হয়েছিল তা প্রয়োজনের তুলনায় খুব কম ছিল, এটি আমরা বলতে পারি। তো এই 1770 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল এটা মহা দুর্ভিক্ষ নামে পরিচিত ছিল, মহা বিপর্যয় ছিল। এবং রাস্তাঘাট ভরের ভেতরে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। এবং এসব মৃতদেহ শিয়াল, কুকুর, শকুন এগুলো তারা খেত। এবং যে পচা দেহগুলো ছিল এগুলোর গন্ধে যারা অর্ধজীবিত মানুষ ছিল তাদেরও বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে উঠিয়েছিল। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল যে শিশু তার মৃত পিতামাতাকে খেত এবং মা তার মৃত সন্তানকে খেত। এমন খারাপ অবস্থা সেই সময় বিরাজ করছিল, আমরা এটি বলতে পারি। এবং 1769-70 সালে যে অবস্থাকে মহা দুর্ভিক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং ঠিক কত লোক এই দুর্ভিক্ষে মারা গিয়েছিল তার সঠিক পরিসংখ্যান করা দুষ্কর ছিল। তবে আমরা বলতে পারি যে ওয়ারেন হেস্টিংস তিনি বলেছিলেন যে বাংলায় 1/3 লোক নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তবে আধুনিক গবেষণায় দেখা যায় দুর্ভিক্ষ পীড়িত যে লোকগুলো ছিল তাদের মোট অর্ধেক, যত জীবিত লোক ছিল তাদের অর্ধেকই মৃত ছিল, এটি আমরা বলতে পারি। তবে দুর্ভিক্ষ কবলিত অঞ্চল হতে পূর্বাঞ্চলে দলে দলে লোক পালিয়ে এসেছিল এবং তারা পূর্বাঞ্চলের লোক সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। শুধু তাই নয়, দুর্ভিক্ষজনিত মৃত্যু এবং পলায়নের ফলে মধ্য এবং পশ্চিমবঙ্গে জনমানব শূন্য হয়ে গিয়েছিল। জনবসতির অভাবে কৃষি জমি জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল এবং পশুর আবাসভূমিতে তৈরি হয়েছিল, এটি হয়েছিল। ফলে এইসব এলাকায় মহাবিপর্যয় দেখা দিয়েছিল এবং মহাদুর্ভিক্ষের ফলে রেশম তাঁত শিল্প ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল, আমরা বলতে পারি। দুর্ভিক্ষের ফলে এবং রেশম এবং তাঁত শিল্প যে সমস্ত শ্রমিক নিয়োজিত ছিল তাদের অর্ধেক লোক মারা গিয়েছিল। ফলে পরবর্তীতে আমরা বলতে পারি রেশম এবং বস্ত্রশিল্পের উৎপাদন কমে গিয়েছিল এবং আইন শৃঙ্খলার অবনতি দুর্ভিক্ষের অন্যতম আর একটি কারণ ছিল। এবং ছিনতাই, রাহাজানি, দস্যুবৃত্তি এগুলো বেড়ে গিয়েছিল। বাঁচা তাগিদে তাদেরকে পরিবারের সদস্য যথা স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান তারা নিজেরাই নিজেদের সন্তানদেরকে বিক্রি করতে শুরু করে দিয়েছিল। তাদের পক্ষে রাহাজানি এবং দস্যুবৃত্তি গ্রহণ করা অসম্ভব বলতে কিছুই ছিল না। এবং বহু জমিদার নিজেরাই দস্যু দলে পরিণত হয়েছিল এবং দস্যুদের আশ্রয় প্রদানে তারা বাধ্য হয়েছিল। নবাবের হাতে কোনো অর্থ ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, সেই জন্য তিনি দুর্ভিক্ষ কবলিত লোকদের তেমন সাহায্য করতে পারেননি। এবং আমরা বলতে পারি যে তিনি অন্যদিকে কোম্পানির দালালরা প্রজাদের নিকট থেকে বেশি হারে রাজস্ব আদায় করেছিল। মানুষ একদম তাদের ধৈর্য সহ্যসীমা নিচে পৌঁছে গিয়েছিল এবং অধিকন্তু আইন শৃঙ্খলা অবনতি দুর্ভিক্ষর জন্য তারা নবাবকেই দায়ী করেছিল, এটি আমরা বলতে পারি। যাই হোক, আমি আজকে তোমাদের কোম্পানির শাসন এবং ঔপনিবেশিক শাসন আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা এবং আমরা দেওয়ানি লাভ এবং যেটি পড়িয়ে দিলাম দ্বৈত শাসন ব্যবস্থা, এই সম্পর্কে তোমাদের বলে দিলাম। তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে। আমি পরবর্তী ক্লাসে আবারও
এই অধ্যায় সম্পর্কে বাদবাকি যেগুলো আছে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।